প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসে যোগ দিয়েছেন সবাইকে দাসিয়া ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দাসিয়া ডিগ্রি অনার্স কলেজ, ঈশ্বরদী, পাবনা। চেষ্টা করব এই ক্লাসটি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে। আজকে আমরা শিখব অংশীদারি কারবার অধ্যায় থেকে সমন্বয় সংক্রান্ত একটি অঙ্ক। তোমরা জানো যে অংশীদারি কারবার অধ্যায়টি রয়েছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে। সেখান থেকে আজকে আমি তোমাদের একটি অঙ্ক করাবো। আমরা অঙ্কের প্রশ্নটি প্রথমে পড়ে নেই। জেসমিন, নাসরিন ও শারমিন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান 2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2005 সালের 31শে ডিসেম্বর তারিখে উত্তোলন, বেতন ও মুনাফা বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে জেসমিন 58,000 টাকা, নাসরিন 60,000 টাকা, শারমিন 32,000 টাকা। পরবর্তীকালে দেখা গেল যে মূলধন উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ হিসাবভুক্ত না করেই মুনাফা বন্টন করা হয়েছে। নাসরিন কারবার থেকে মাসে 300 টাকা হারে বেতন পায়। কারবার হতে অংশীদারগণ যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের উপরে সুদ সমন্বয়ের পূর্বে কিন্তু নাসরিনের বেতন বাদ দেওয়ার পর কারবারের মুনাফা ছিল 60,000 টাকা। অংশীদারগণ কারবারের মোট মূলধন হিসাবে 1,50,000 টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে রাখতে সম্মত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের একটু বলে নেই, আমাদের আজকের অঙ্কটি প্রথমে বলেছি আমরা সমন্বয় সংক্রান্ত একটি অঙ্ক। তোমরা প্রশ্নের দিকে খেয়াল করো। এখানে যে মূলধনটা দেওয়া আছে এটা হলো ডিসেম্বরের 31 তারিখের মূলধন। এর আগে আমরা যে সাধারণ অঙ্কগুলো করেছি সেখানে মূলধন দেওয়া থাকতো প্রতি বছরের জানুয়ারি মাসের 1 তারিখের। ডিসেম্বর মাসের 31 তারিখের মূলধন দেওয়া আছে, তার মানে পুরা অঙ্কটি বা এই প্রতিষ্ঠানের পুরা হিসাব একবার করা হয়ে গেছে। সম্পূর্ণ হিসাব করার পর লাভ লোকসান হিসাব করে লাভ ভাগ করে দেওয়া হয়ে গেছে। পরে ধরা পড়ল যে মূলধন এবং উত্তোলনের উপরে সুদ ধরা হয়নি, এই দুইটা জিনিস বাদ পড়ে গেছে। এই দুইটা জিনিস অংশীদারদের মূলধনের সঙ্গে সমন্বয় করার জন্যই এই অঙ্কগুলি করা হয়। এই জন্য এই অঙ্কগুলির নাম হচ্ছে সমন্বয় সংক্রান্ত অঙ্ক। তোমাদের প্রতিবারই বলি আমি যে কোনো অঙ্ক করার সময় প্রশ্নটি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিবে। এখানে আরেকটি কথা বলেছে যে অংশীদারগণ কারবারের মোট মূলধন 1,50,000 টাকা রাখতে চেয়েছে। প্রতিটা অঙ্কে আমাদের অঙ্কের শেষে মূলধন হিসাব করার পরে মূলধনের একটা ব্যালেন্স বের হতো, ব্যালেন্স সিডি। কিন্তু এখানে ব্যালেন্সটা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 3 জনের মিলে মূলধন হবে 1,50,000 টাকা। এই যে কথাগুলো আমি তোমাদের রিপিট করলাম বা বোঝালাম, এইগুলি নিয়ে আমাদের অঙ্ক। সেজন্য এই কথাগুলো তোমরা মাথার মধ্যে নিবে। আর আমাদের এই অঙ্ক থেকে করতে হবে অংশীদারদের আনুপাতিক মূলধন নির্ণয় করতে হবে, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে এবং লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করতে হবে। পর্যায়ক্রমে এগুলো আমি তোমাদের এখন দেখাবো কীভাবে এগুলো করতে হয়। আসি প্রথমে অঙ্কের ক অংশ, যেখানে আমাদের বলা হয়েছে অংশীদারদের আনুপাতিক মূলধন নির্ণয় করতে হবে। আমরা প্রশ্নে দেখেছি যে বলে দিয়েছে যে 3 জনের মিলে অর্থাৎ কারবারের সর্বমোট মূলধন হবে 1,50,000 টাকা এবং সেটা লাভ লোকসান বন্টন অনুপাতে সংরক্ষিত হবে। লাভ লোকসান বন্টন অনুপাত প্রশ্নে দেওয়া আছে 2:2:1, অর্থাৎ সব মিলে লাভটার ভাগ হবে 5 ভাগ। 5 ভাগ করে প্রথম জন পাবে 2 ভাগ, তারপরের জন 2 ভাগ, তারপরে তৃতীয় জন পাবে 1 ভাগ। এখানে আমরা জেসমিনের মূলধনটা বের করব। আমাদের কারবারের যে মূলধনটা প্রশ্নে দেওয়া আছে 1,50,000 টাকা,
সেটাকে আমরা অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। তো অনুপাতের যোগফল 5, সেটা দিয়ে ভাগ করলে হয় 30,000 টাকা। জেসমিন 2 ভাগ পাবে, কাজে দেখো জেসমিনের এখানে আছে 60,000 টাকা। একইভাবে নাসরিনও পাবে 2 ভাগ, তাই তারও 60,000 টাকা হয়েছে। আর শারমিন পাবে 1 ভাগ, 1,50,000 টাকাকে 5 দিয়ে ভাগ করলে 30,000, সেটাকে 1 দিয়ে গুণ করলে 30,000 টাকা। তাহলে আমাদের বছরের শেষ তারিখের যে মূলধনটা, যেটা আমাদের প্রশ্নে বলা আছে যে 1,50,000 টাকা, সেটা আমরা 3 জনের মধ্যে যদি বন্টন করি তাদের লাভ লোকসান ভাগানুপাতে, তাহলে সেটা দাঁড়ায় জেসমিনের 60,000 টাকা, নাসরিনের 60,000 টাকা এবং শারমিনের 30,000 টাকা। আমরা অঙ্কের খ অংশে আসি। প্রশ্নে খতে বলেছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রশ্নে ডিসেম্বরের 31 তারিখে যে মূলধনটা দেওয়া আছে, এই মূলধন থেকে আমরা জানুয়ারি মাসের 1 তারিখে মূলধন কত ছিল সেটা বের করব। এটা সহজ বুদ্ধি আমি তোমাদের বলে দিই। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেষ তারিখের যে মূলধনটা, এই মূলধনের সঙ্গে যে আইটেমগুলো যোগ হয়ে গিয়েছে সেই আইটেমগুলো বিয়োগ করতে হবে, আর যে আইটেমগুলো বিয়োগ হয়েছে সেই আইটেমগুলো যোগ করতে হবে। আমরা অংশীদারি কারবারে যেহেতু অনেকগুলো অঙ্ক করে এসেছি, আমরা জানি যে অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে যে আইটেমগুলো বসে সেগুলা যোগ হয়, আর মূলধনের ডেবিট পাশে যে আইটেমগুলো বসে সেগুলো বিয়োগ হয়। আমাদের এখানে প্রশ্নে 3টা আইটেমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে উত্তোলন, একটা বেতন, একটা মুনাফার অংশ। আমরা কিন্তু জানি যে উত্তোলনটা মূলধন হিসাবে ডেবিট পাশে বসে, কাজে এটা মূলধনের সঙ্গে বিয়োগ করা আছে। বেতন এবং মুনাফার অংশটা মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসে, এই দুইটা মূলধনের সাথে যোগ করা আছে। এখন আমাদের উল্টা কাজ করতে হবে, তাহলে আমরা প্রথম তারিখের মূলধন পেয়ে যাব, অর্থাৎ যোগগুলো বিয়োগ আর বিয়োগগুলো যোগ। সে অনুযায়ী আমরা একটা ছক করেছি। বিবরণ, জেসমিন, নাসরিন, শারমিন, এগুলো টাকার ঘর। সমাপনী মূলধনটা প্রথমে আমরা বসা নিলাম প্রশ্ন থেকে, 58,000 টাকা, 60,600 টাকা, 32,000 টাকা। এর সঙ্গে আমরা যেটা বলেছি যে যেটা বিয়োগ করা আছে সেটা যোগ করব। প্রথমে আমরা উত্তোলনটা যোগ করে নিলাম, কারণ উত্তোলন বিয়োগ করা আছে। উত্তোলন জেসমিনের 5,000, নাসরিনের 6,000, শারমিনের 7,000। এর যোগফলটা আসলো 58,000 আর 5,000 63,000, 60,600 6,000, তাহলে আমাদের আসলো 66,600, 32,000 আর 7,000 আসলো 39,000 টাকা। এরপরে আমাদের প্রশ্নে বলা আছে যে নাসরিন প্রতি মাসে 300 টাকা করে বেতন পাবে। এই বেতনটা হিসাবভুক্ত করা হয়ে গিয়েছে, তার মানে বেতনটা মূলধনের সাথে যোগ করা হয়ে গেছে। তাহলে এখন আমরা বেতনটা বাদ দিব, তাহলে 3 × 3600 টাকা। নাসরিনের ঘটে দেখো আমরা ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি বিয়োগটা। 66,600 থেকে 3,600 টাকা আমরা বিয়োগ করেছি। বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা আসলো 63,000 টাকা। আর যেহেতু জেসমিন আর শারমিনের সঙ্গে যোগ বিয়োগ কিছুই হয়নি, কাজে তাদের যা ছিল তাই, জেসমিনের 63,000 এবং শারমিনের 39,000। এরপরে আসে মুনাফার অংশ। মুনাফার অংশ যেহেতু মূলধনের সঙ্গে যোগ করা আসছে, আমরা এখন বিয়োগ করব। মুনাফার অংশ 60,000 টাকা ছিল। 60,000 টাকাকে আমরা অনুপাতের যোগফল 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রতি ভাগে আসে 12,000 টাকা। যেভাবে আমরা মুনাফাটা ভাগ করি সেই হিসাবে জেসমিনের 12,000কে 2 দিয়ে গুণ করলে 24,000 টাকা, নাসরিনকে 12,000কেও 2 দিয়ে গুণ করলে 24,000 টাকা, শারমিনের 12,000কে 1 দিয়ে গুণ করলে 12,000 টাকা। এটা আমরা অঙ্কের শেষে গণনার মধ্যে দেখিয়ে দিয়েছি। তাহলে 63,000 থেকে 24,000 বিয়োগ করলে আসে 39,000 টাকা। নাসরিনেরও 63,000 থেকে 24,000 টাকা বিয়োগ করলে আসে 39,000 টাকা, এবং শারমিনের 39,000 থেকে 12,000 টাকা বিয়োগ করলে আসে 27,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের প্রথম তারিখের মূলধন, অর্থাৎ প্রারম্ভিক মূলধন। জেসমিনের 39,000, নাসরিনের 39,000, শারমিনের 27,000।
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বলে রাখি, এই মূলধনটা বের করলাম আমরা। আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে মূলধনের সুদ ধরা বাদ পড়ে গিয়েছে, কাজে মূলধনের সুদ আমরা প্রথম তারিখটার উপরেই ধরবো, এবং যদি অতিরিক্ত মূলধনের তারিখ থাকে সে অনুযায়ী ধরবো। এখানে অতিরিক্ত মূলধন নাই। এই প্রথম তারিখে মূলধনটা আমাদের বের না করলে কিন্তু আমরা মূলধনের উপরে সুদ ধরতে পারবো না। কাজে অঙ্কে বলা না থাকলেও কিন্তু আমাদের প্রথম তারিখে মূলধন বের করতে হবেই। দেখা যাক এর পরের অংশে কি হয়। অঙ্কের গতে বলছে অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করতে। আমরা সমন্বয় হিসাবের ঘর করে নিয়েছি। লাভ লোকসান সমন্বয় হিসাবের মধ্যে সে দুইটা জিনিসই আসবে যে দুইটার আগে আদৌ ধরা হয়নি। আমি প্রশ্ন যখন পড়েছি তখনই তোমাদের আলোচনা করে দিয়েছি যে আমাদের এই প্রতিষ্ঠানের হিসাব একেবারে শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ আমরা লাভ লোকসান হিসাব এবং সে করে যেটা লাভ বা লোকসান হয়েছে সেটা বন্টন করে দিয়েছি, মূলধন হিসাবে তৈরি করে ফেলেছি। পরে দেখা গেল যে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদটা ধরা হয়নি। কারবারের যেটা ব্যয় সেটা লাভ লোকসান সমান হিসেবে ডেবিট পাশে বসবে, কারবারের যেটা আয় সেটা লাভ লোকসান হিসেবে ক্রেডিট পাশে বসবে। দেখো আমরা এখানে ডেবিট পাশে প্রথমে লিখে নিব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। আগে আমরা লিখতাম শুধু অংশীদারদের মূলধন হিসাব, এখন কারণ সমন্বিত লিখবো এই জন্য যে মূলধন হিসাবটা একবার করা হয়ে গিয়েছে। এখন আমরা সেটাকে নতুন করে আবার সমন্বয় করব, যাচাই বাছাই যোগ বিয়োগ করব। এই জন্য অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখলাম আমরা। লিখে মূলধনের সুদ, জেসমিনের যেহেতু প্রথম তারিখে মূলধন আমরা বের করেছি খতে 39,000 টাকায় 10% 3,900 টাকা, নাসরিনের 39,000-এর 10% 3,900 টাকা, শারমিনের 27,000-এর 10% 2,700 টাকা। তিনটা যোগ করলে হয় 10,500 টাকা, যেটা আমরা পরের কলামে দিয়ে দিয়েছি। উত্তোলনের সুদটা কারবারের আয়, এটা আমরা ক্রেডিট পাশে দিয়েছি, উপরে লিখে নিয়েছি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব উত্তোলনের সুদ। জেসমিনের উত্তোলন যেটা ছিল তার উপরে আমাদের সুদটা এসেছে 250 টাকা, অর্থাৎ 5,000 টাকা ছিল ওর উত্তোলনের সুদ, এর 10% আসে 500 টাকা। আর গড় নিয়মে যেহেতু আমাদের 6 মাসে সুদ চার্জ করতে হয়, কাজে আমাদের এটা অর্ধেক আসছে 250 টাকা। নাসরিনের উত্তোলন ছিল 6,000 টাকা, এর 10% করলে হয় 600 টাকা। তা আমাদের যেহেতু অর্ধেক 6 মাসে সুদ ধরতে হবে সেজন্য আসছে 300 টাকা। শারমিনের উত্তোলন ছিল 7,000 টাকা, এর 10% করলে হয় 700 টাকা, যেহেতু 6 মাসের হবে সেই তো অর্ধেক 350 টাকা। এইভাবে তিনজনের উত্তোলনের সুদ হয়েছে 900 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, উত্তোলনের সুদ নির্ণয়ের উপরেই তোমাদের আমি একটা ক্লাস করিয়েছি। সেখানে আমরা দেখিয়েছি যে যদি উত্তোলনের কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে গড় নিয়মে 6 মাসে সুদ ধরা হয়। এখানে আমরা সেটাই করেছি। এখন আমাদের যেটা কাজ, যে এই সমন্বয়ের ফলে লাভ হলো কি লোকসান হলো সেটা ভাগ করে দেওয়া। তা আমরা জানি যে লাভ লোকসান হিসাব বা লাভ লোকসান সমন্বয় হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব যেটাই ক্রেডিট সাইড বড় হলে লাভ হয়, ডেবিট সাইড বড় হলে লস হয়। এই অঙ্কে আমাদের ডেবিট সাইড বড় হয়েছে। ডেবিট সাইডের যোগফল 10,500 টাকা। এই যোগফলটা আমরা ক্রেডিট পাশে নিয়ে গেলাম 10,500 টাকা। 10,500 টাকা ক্রেডিট পাশে নেওয়ার পর আমরা উপরে দেখো 900 টাকা আছে, 10,500 থেকে এই 900 বিয়োগ করে দিলাম, তাহলে আর আমাদের থাকে হলো 9,600 টাকা। এটা কিন্তু লোকসান হলো, সমন্বয়ের ফলে লোকসান হলো, কারণ আয় 900 টাকা আর ব্যয় হলো 10,500 টাকা। কাজেই আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ক্ষতি বা লোকসান হয়। এবার এটা আমরা অনুপাতে ভাগ করে দিব। এই 9,600কে অনুপাতের যোগফল অর্থাৎ 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে প্রতি ভাগে যা আসে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। করলে জেসমিনের আসলো 3,840, নাসরিনের 3,840, শারমিনের 1,920। আমরা
গণনার মধ্যে ভাগটা দেখাই দিয়েছি, তোমরা সেখান থেকে বুঝে নিতে পারবে। এখানে যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি আশা করি তোমরা বুঝতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি দুইটা গণনার কাজ আমরা এখানে করেছি। একটা মূলধনের সুদ নির্ণয় করেছি, একটা সমন্বয়জনিত ক্ষতির অংশ বের করেছি। মূলধনের সুদ আমি তোমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব করানোর সময় দেখিয়ে দিয়েছি যে 39,000 টাকা ছিল প্রথম তারিখের মূলধন, যেটা আমরা বের করলাম, তার 10% 3,900 টাকা। নাসরিনেরও সেম, 39,000-এর 10% 3,900। শারমিনের 27,000 টাকা ছিল মূলধন, তার 10% 2,700। আর সমন্বয়জনিত ক্ষতি যেটা, সেটাও আমি একটু আগেই বললাম তোমাদের, সেটা আমি এখানে আবার করে দেখিয়ে দিয়েছি। আমাদের লোকসানটা হলো 9,600 টাকা। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলাম, করে 2 দিয়ে গুণ করব, কারণ জেসমিন 2 ভাগ পাবে। 5 দিয়ে ভাগ করলে 1 ভাগ আসে, তাকে 2 দিয়ে গুণ করলাম, 3,840 টাকা। নাসরিনেরও সেম, সেও 2 ভাগ পাবে, সেজন্য তার 3,840 টাকা। আর শারমিন পাবে 1,920 টাকা। প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি এতক্ষণ ধরে দেখেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান দাসুরা ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করছি আগামী ক্লাসগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদের জানাবেন। আমাদের ফেসবুক যে পেজটাতে আমরা এটা দিই, এবং এই ক্লাসটি আমার ইউটিউবেও ছাড়া হয়। আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেলিম হোসেন জুয়েল ঈশ্বরদী নামে। সেখানে আমি আমার কিছু কিছু ক্লাস আমি চেষ্টা করছি আমার মতো করে তৈরি করে দিতে। কারোর উপকারে যদি লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দাসুরা ডিগ্রি অনার্স কলেজ, ঈশ্বরদী, পাবনা।